আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ আরিফ হোসাইন, তথ্য ক্যাডার কর্মকর্তা ৪১তম বিসিএস এবং ৪৩তম বিসিএসে প্রশাসন ক্যাডারের চতুর্থ। আমি আজকে আলোচনা করব বাংলাদেশ বিষয়াবলী ৪৬তম বিসিএস লিখিতর জন্য প্রস্তুতি। তো আজকে প্রস্তুতির ক্ষেত্রে বাংলাদেশ বিষয়াবলীর ক্ষেত্রে আপনাকে কতগুলো সেগমেন্টে ভাগ করে পড়তে হবে, আমি সেই বিষয়গুলো দেখাবো এবং এর পাশাপাশি গুরুত্বপূর্ণ টপিক কোনগুলো সেগুলোও আমি আলোচনা করব। এবং এই ভিডিওতে আপনি আরও জানতে পারবেন যে কোন কোন টপিকগুলো কোন বই থেকে পড়লে আপনি সবচাইতে কম সময় এবং সর্বোচ্চ প্রস্তুতি নিতে পারবেন। তো আমরা আগে প্রথমেই দেখি যে কোন কোন বই আমাদের এই বিষয়টি কভার করার জন্য প্রয়োজন পড়বে। সেটা হলো প্রথমত বাজার থেকে আপনারা অ্যাসিওরেন্স লিখিত বাংলাদেশ বিষয়াবলী বইটি সংগ্রহ করে নেবেন। বইটি অনেক স্বাস্থ্যবান, দেখে ভয় পাওয়ার কিছু নেই। বইটি আগাগোড়া পুরোটাই যদি আপনি একবার রিডিং পড়ে ফেলতে পারেন তাহলেই মোটামুটি আপনার প্রস্তুতি হয়ে যাবে। এরপরে আপনি সিলেক্টিভ ওয়েতে কিছু কিছু ইনফরমেশন নোট খাতা করে একটু মনে রাখবেন, তাহলেই আপনার প্রস্তুতি অনেকটাই এগিয়ে যাবে। এর পাশাপাশি আপনি সংগ্রহে রাখবেন নবম দশম শ্রেণীর বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা বোর্ড বইটি। এই বইটি থেকে কিছু কিছু ইতিহাস, ঐতিহাসিক ঘটনা এবং সেগুলোর বিস্তারিত আপনি একটু নোট করে নেবেন বা দাগিয়ে নেবেন, তাহলেই কভার করা যাবে। আরেকটা বই আপনার লাগবে, সেটা হলো বাংলাদেশের সংবিধান, আরিফ খানের লেখা। এই বইটি আপনি ইতোমধ্যেই প্রিলিমিনারি পরীক্ষায় পড়ে এসছেন, সো ওই বইটারই কিছু টিকা অনুচ্ছেদ বিষয়বস্তু এগুলো আপনাকে সংগ্রহ করে রাখতে হবে, একটু পড়ে রাখতে হবে। তাহলে চলুন আমরা একটু টপিক ধরে ধরে আলোচনা করি। প্রথমে আমরা দেখি বাংলাদেশের ভৌগোলিক পরিচিতি। তো বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি দেশ এবং বাংলাদেশের সীমানায় 3 দিক দিয়ে রয়েছে ভারত এবং এক পাশে রয়েছে মিয়ানমার। সো বাংলাদেশের ভৌগোলিক যে ম্যাপ বা মানচিত্র সেটিতে আপনাকে দক্ষ হতে হবে। বাংলাদেশ কোথায় অবস্থিত, বাংলাদেশের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে কোন দেশ এবং বঙ্গোপসাগর কোন দিকে, এই বিষয়গুলো খুব চটজলদি একটা ম্যাপ এঁকে যদি আপনি দেখাতে পারেন তাহলে এই অংশে আপনি সবচাইতে ভালো নম্বর ক্যারি করতে পারবেন। এটা একটা বিষয়, ম্যাপ আঁকতে হবে। দ্বিতীয়ত এই অংশে যেটা করতে হবে, আপনাকে বাংলাদেশের যে ভূপ্রকৃতি সেই সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। বাংলাদেশের ভূপ্রকৃতিকে মোটের উপরে 3টে অংশে ভাগ করা যায়। একটি হলো টারশিয়ারি হিলস, আরেকটি হলো প্লেস্টোসিন টেরেস এবং আরেকটি হলো সমভূমি। আবার সমভূমির ভিতরে আবার অনেকগুলো ক্লাসিফিকেশন আছে, প্লাবন সমভূমি, বরেন্দ্র সমভূমি, বরেন্দ্র সমভূমি, তারপরে হলো আপনার উপকূলীয় সমভূমি, তারপরে আছে আপনার বদ্বীপ সমভূমি। এখানে আবার প্রশ্ন আসে যে বদ্বীপ আবার কত প্রকার, মৃতপ্রায় বদ্বীপ, স্রোতজ বদ্বীপ, তারপরে হলো ম্যানগ্রোভ বদ্বীপ। সেই বদ্বীপের কিন্তু অনেকগুলো টাইপস রয়েছে, সেই বদ্বীপের টাইপসগুলো কিন্তু আপনি এখানে ভালো করে পড়ে নেবেন। সক্রিয় বদ্বীপ, মৃতপ্রায় বদ্বীপ, স্রোতজ বদ্বীপ। সো বাংলাদেশের মানচিত্রের মধ্যে এই যে ভূপ্রকৃতিগত যে ক্লাসিফিকেশনটা, প্রকারভেদটা, সেটা কিন্তু সবচাইতে ভালোভাবে পড়বেন। এই বিষয়টা এখানে ইম্পর্টেন্ট। এছাড়াও বাংলাদেশের নদী ব্যবস্থা, আমরা যেটাকে বলি জিবিএম রিভার সিস্টেম, গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা, এই যে 3টে নদী বাংলাদেশকে কিভাবে এই অবস্থায় বর্তমান অবস্থায় এনেছে এবং বাংলাদেশের জীবনযাত্রায়, মানুষের জীবনযাত্রায় নদীর প্রভাব কী, এই বিষয়গুলো এখানটায় খুব ভালো করে পড়বেন। অর্থাৎ বাংলাদেশের জিওগ্রাফিটা আপনার মাথায় রাখতে হবে। সো বাংলাদেশের জিওগ্রাফি সম্পর্কে যদি আপনি এই অ্যাসুরেন্স বই ছাড়াও আরেকটু ডিটেলসে পড়তে চান তাহলে নবম দশম শ্রেণীর যে ভূগোল ও পরিবেশ বইটা রয়েছে ওই বইটা আপনি সিলেক্টিভ ওয়েতে ভিতর থেকে একটু পড়েন, বাংলাদেশের জিওগ্রাফিটা এখানে জানতে হবে। ঠিক আছে, এটা একটা বিষয়। এরপরে আমরা যদি পরের অবস্থানে যাই, বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি ও জনসংখ্যা। আচ্ছা, একটা বিষয় আমি একটু বলতে ভুলে গেছি, বাংলাদেশের ভৌগোলিক অবস্থানটা কি কি কারণে গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো একটু পড়বেন। আবার কি কি কারণে আমাদের জন্য সমস্যার, সেই বিষয়টাও একটু জানতে হবে। অর্থাৎ বৈশ্বিকভাবে জিওপলিটিক্যাল কনটেক্সটে বাংলাদেশের ভৌগোলিক অবস্থানটা কতটা আমাদের জন্য আশীর্বাদ এবং কতটা সমস্যার, এই বিষয়ের ক্রিটিক্যাল অ্যানালিসিস কিন্তু আপনাকে এই জায়গাটায় পারতে হবে। ঠিক আছে, এই বিষয়গুলো একটু পড়বেন। এরপরে আসুন বাংলাদেশের ইতিহাস। বাংলাদেশের ইতিহাস সবচাইতে ভালোভাবে আপনাকে পড়তে হবে 1905 থেকে, অর্থাৎ বঙ্গভঙ্গ থেকে শুরু করে 1971 সালের আমাদের যে মহান স্বাধীনতা যুদ্ধ, সে স্বাধীনতা যুদ্ধ পর্যন্ত কিন্তু বাংলাদেশের ইতিহাসটা আপনাকে সব থেকে ভালো করে পড়তে হবে। প্রথমত বঙ্গভঙ্গ কি, বঙ্গভঙ্গ রদ কি, কখন হলো, কেন হলো, কিভাবে হলো এবং কোন কোন প্রদেশ বিভক্ত হয়ে কি হলো সেটা আপনাকে জানতে হবে। এরপরে যদি আপনি আরেকটু সামনের দিকে যান,
তাহলে আপনাকে 1937 সালের ভারত শাসন আইন সেটা জানতে হবে। এরপরে 1940 সালের লাহোর প্রস্তাব সম্পর্কে আপনাকে পড়তে হবে, লাহোর প্রস্তাবে কি বলা হয়েছে সেটা। 47-এর যে দেশ বিভাগের পটভূমি অর্থাৎ ভারত বিভাগের পটভূমি সেটাও জানতে হবে, ভারত পাকিস্তানের জন্ম সেটা জানতে হবে। এরপরে আপনি যদি আরেকটু সামনে যান, আমাদের যুক্তফ্রন্টের নির্বাচন 1954 সালে, সেই যুক্তফ্রন্টের নির্বাচনের প্রেক্ষাপট, কোন দল অংশগ্রহণ করলো, যুক্তফ্রন্টের ইস্তেহার কী ছিল, 21 দফা কী ছিল, এছাড়া যুক্তফ্রন্টের নির্বাচনের ফলাফল কি, মুসলিম লীগের অবস্থা কি হলো। এর মধ্যে আপনাকে একটু ইতিহাস জানতে হবে, আওয়ামী মুসলিম লীগ কবে প্রতিষ্ঠিত হয়, আওয়ামী লীগে রূপান্তরিত হয় সেটা কবে। এরপরে আপনাকে আরও জানতে হবে 1956 সালের আমাদের যে পাকিস্তানের প্রথম সংবিধান, সেই সংবিধানটা কবে গৃহীত হলো, কি কি প্রবলেম এখানে ছিল, সংবিধান কেন টিকলো না, এরপরে 58 সালের সামরিক শাসন কেনই বা জারি হলো। এরপরে আপনাকে যেতে হবে 1962 সালের যে শিক্ষা আন্দোলন, সেই শিক্ষা আন্দোলনের প্রেক্ষাপট কি সেটা জানতে হবে। এরপরে 66 সালের আপনাদের যে আমাদের 6 দফা দাবি, বাঁচার দাবি 6 দফা, সেই 1966 সালের 6 দফার 6টি দফা কোন বিস্তারিত একটু পড়তে হবে, কোন দফা কি আছে। এরপরে আপনি যদি আরেকটু সামনে যান, 1969 সালের গণ অভ্যুত্থান, সে গণ অভ্যুত্থানের যে প্রেক্ষাপট, হ্যাঁ সেই প্রেক্ষাপট। এছাড়াও আগরতলা ষড়যন্ত্র মামলা, এই মামলায় কতজন আসামি ছিল, মামলার যে বিচার কার্যক্রম সেটা কিভাবে সম্পন্ন হয়েছে, হ্যাঁ এই সমস্ত। এরপরে 1969 সালের যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের কেন হলো প্রেক্ষাপট, এই বিষয়গুলো জানবেন। এরপরে 70-এর নির্বাচন, 70-এর নির্বাচনের ফলাফল, কোন দল কত সিট পেল, হ্যাঁ কারণগুলো, নির্বাচনে কেন আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠভাবে জিতেছিল, বিশদ যে আপনার যে ব্যাখ্যা বিশ্লেষণ, সেই বিশ্লেষণগুলো আপনার জানতে হবে। এরপরে 1971 সালের আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ, এখানে একটা প্রশ্ন আসে, স্বাধীনতা সংগ্রাম আর মুক্তি সংগ্রামের মধ্যে পার্থক্য কী। সো এটাও একটু জেনে রাখবেন। মুক্তি সংগ্রাম কখনোই শেষ হয় না। সো মুক্তি সংগ্রাম একটা বৃহৎ বিষয়, এটা চলমান প্রক্রিয়া, কিন্তু স্বাধীনতা সংগ্রাম হলো একটা সীমিত সময়ের জন্য বৃহত্তর জাতির উদ্ধারার্থে বা জাতির মুক্তির জন্য যে সংগ্রাম, সেটা হলো স্বাধীনতা সংগ্রাম। সো স্বাধীনতা সংগ্রাম মুক্তি সংগ্রাম এক জিনিস নয়, সেটার পার্থক্য আপনাকে এখানে জানতে হবে। মুক্তিযুদ্ধের সময় আমাদের কতগুলো সেক্টর ছিল, 11টি সেক্টর। এই সেক্টরগুলো বাংলাদেশের ম্যাপে আপনাকে জানতে হবে কোন সেক্টর কোন দিকে ছিল, এবং এই সেক্টরগুলো কাদের দ্বারা, কোন সেক্টর কমান্ডারদের দ্বারা পরিচালিত হয়েছে সেটা আপনাকে জানতে হবে। তারপর আমাদের মুজিবনগর সরকার সম্পর্কে জানতে হবে, মুজিবনগর সরকারের গুরুত্বপূর্ণ পদে কোন কোন ব্যক্তিবর্গ ছিলেন, হ্যাঁ এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। এছাড়াও আপনাকে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র সম্পর্কে জানতে হবে, তাদের অবদান কি সেটা জানতে হবে। এক কথায় মুক্তিযুদ্ধ সম্পর্কিত যে ইতিহাসগুলো, মুক্তিযুদ্ধ পরিচালনার ইতিহাস, এগুলো জানতে হবে। আবার মুক্তিযুদ্ধের সময় আমাদের যে বহির্বিশ্বের রাষ্ট্রগুলো, তাদের প্রতিক্রিয়া কী ছিল, অর্থাৎ জিওপলিটিক্যাল কনটেক্সটে বাংলাদেশের অবস্থাটা কী ছিল মুক্তিযুদ্ধের সময়, সেই বিষয়গুলো আপনাকে এই সেগমেন্টে জানতে হবে। আর 1905 সালের আগে আপনাকে বাংলাদেশের ইতিহাস একটু ছোট ছোট করে জানতে হবে। যেমন স্বাধীনতা সংগ্রাম, আমরা যেটাকে বলি বাঙালির মুক্তির সংগ্রাম, সেটা কিন্তু অনেক আগেই শুরু হয়েছে। যেমন সিপাহী বিদ্রোহ, ফকির বিদ্রোহ, ফরাইজি আন্দোলন, সাঁওতাল বিদ্রোহ, এই জিনিসগুলো সম্পর্কে আপনাকে ছোট্ট ছোট করে একটু নোট নেবেন। এই বিষয়গুলো দেখেন, এই ইতিহাস সম্পর্কিত এই বিষয়গুলো আপনি যদি নবম দশম শ্রেণীর বাংলাদেশের ইতিহাস আর বিশ্ব সভ্যতা, এই বইটা যদি একবার ভালোভাবে রিডিং পড়েন, তাহলে কিন্তু আপনার মাথায় গেঁথে যাবে। এবং আরেকটা বিষয় করবেন, সেটা হলো ইম্পর্টেন্ট ডেটগুলো একটা নোট খাতায় লিখে বারবার মুখস্থ করার চেষ্টা করবেন। পরীক্ষার খাতায় ফ্রি হ্যান্ড রাইটিং অনেক বেশি গুরুত্বপূর্ণ এই পরীক্ষার ক্ষেত্রে। তবে আমি মনে করি ফ্রি হ্যান্ড রাইটিংয়ের থেকেও বেশি ইম্পর্টেন্ট হলো আপনি যা লিখছেন তা যেন তথ্যবহুল হয়। এই ক্ষেত্রে আপনি শুধু বানিয়ে লিখেই যাচ্ছেন তাহলে কিন্তু হবে না। অর্থাৎ আপনার লেখা ছোট হোক, হ্যাঁ আপনার লেখার পরিধিটা কম হোক, কিন্তু লেখা যা লিখছেন তা যেন একেবারেই তথ্য সমৃদ্ধ হয়। এই ক্ষেত্রে আমি এটা সাজেস্ট করব। আপনার লেখার মধ্যে অবশ্যই বিভিন্ন জ্ঞান, আপনি যে পড়াশোনা করেছেন এটা যেন একবারে প্রতিফলিত হয়, এই বিষয়টা খেয়াল রাখবেন। অর্থাৎ বানিয়ে কিছু লিখতে যাবেন এই জায়গায়। অর্থাৎ এই বিষয়টা পুরোটাই নলেজ চেক করা হবে, বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা সম্পর্কে আপনার জ্ঞান কতটা গভীর, এটাই চেক হবে এখানে। এরপরে আসুন সংস্কৃতি। আমাদের বাঙালি সংস্কৃতিতে কিছু বিষয় রয়েছে, যেমন আমাদের পহেলা বৈশাখ, নবান্ন উৎসব, হ্যাঁ
তারপরে হালখাতা, তারপরে আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে, তাদের কিন্তু বর্ষবরণের অনেক অনুষ্ঠান রয়েছে। সো এই বিষয়গুলো এই জায়গায় আসবে। আবার আমাদের যে ক্ষুদ্র নৃগোষ্ঠী, এদের মধ্যে কোনো কোনো গোষ্ঠী আবার মাতৃতান্ত্রিক, কোনো কোনো গোষ্ঠী আবার পিতৃতান্ত্রিক, তাদের যে জীবন আচরণের বৈচিত্র্য সেখানেও কিন্তু আপনাকে জিজ্ঞেস করা হবে। অর্থাৎ একজন সিভিল সার্ভেন্ট অফিসার হিসেবে আপনি আপনার কৃষ্টি কালচার বিষয়ে কতটা জ্ঞাত সেগুলো চেক করা হবে। আপনাকে প্রশ্ন করা হতে পারে লালন গীতি সম্পর্কে, হ্যাঁ, এই বিষয়গুলো। সো এই বিষয়গুলো আপনাকে মোটের উপরে একটু ধারণা রাখতে হবে দেশের সংস্কৃতি, বাঙালি সংস্কৃতি সম্পর্কে। এরপরে আমি যদি বলি জনসংখ্যা, বাংলাদেশ এখন ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের মধ্য দিয়ে যাচ্ছে। সো এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড জিনিসটা কি, আবার জনসংখ্যার সমস্যা কি। সো বাংলাদেশের সর্বশেষ যে জনসংখ্যা শুমারি হয়েছে 2021 সালে, সেই জনশুমারিটা সম্পর্কে আপনার সর্বশেষ ডাটাগুলো আপনার জানতে হবে। অর্থাৎ 1974 সালে আমাদের প্রথম শুমারি হয়েছে, এরপরে চলছে আমাদের শুমারিগুলো। সো এই শুমারিগুলোর যে ডাটাগুলো, সেই ডাটাগুলো একটু মুখস্থ করে নেবেন এবং বাংলাদেশের যে ডেমোগ্রাফিক ক্যারেক্টারিস্টিক্সের যে ট্রেন্ড, হ্যাঁ, সেই বিষয়টা সম্পর্কে আপনাদেরকে জানতে হবে। সো বাংলাদেশের জনসংখ্যা কিভাবে মানব সম্পদে পরিণত হতে পারে সেই বিষয়গুলো আপনার জানতে হবে। অর্থাৎ মোটের উপরে বাংলাদেশের জনসংখ্যার বর্তমান পরিস্থিতি কি, অতীতে কী ছিল এবং ফিউচারে কোথায় যেতে হবে, এই বিষয়গুলো আপনার জানতে হবে। অর্থাৎ বাংলাদেশের জনসংখ্যাকে মানব সম্পদের রূপান্তরিত করা, আবার আমরা বিদেশে মানুষ পাঠাচ্ছি, অর্থাৎ আমরা শ্রমশক্তিকে ব্যবহার করছি, হ্যাঁ, জনশক্তি রপ্তানি করছি। সো এই বিষয়গুলো জানতে হবে। বাংলাদেশের মানুষ, অর্থাৎ বৈদেশিকভাবে আমরা মানুষ বৈদেশিক কর্মসংস্থান করছি, কোন দেশে আমরা সবচেয়ে বেশি মানুষ পাঠাচ্ছি, আবার বাইরে পাঠাচ্ছি মধ্যপ্রাচ্যের দেশগুলোতে, সেখানে আমাদের কি কি চ্যালেঞ্জ রয়েছে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু প্রশ্ন হতে পারে। আবার মানব সম্পদ উন্নয়নের ক্ষেত্রে আমরা শিক্ষা, কারিগরি প্রশিক্ষণ, এই বিষয়গুলোকে কিভাবে ভবিষ্যতে আরও ভালোভাবে করতে পারি, এই বিষয়গুলো সম্পর্কে আপনার কিন্তু ক্রিটিক্যাল প্রশ্ন হতে পারে। কিংবা বাংলাদেশের পরিবারের পরিকল্পনা যে কর্মসূচি রয়েছে সরকারের, সেখানে সরকার কি কি পদক্ষেপ নিয়েছে সেই বিষয়গুলো কিন্তু জানবেন। আমি মনে করি এই জনসংখ্যা অংশটুকুতে সবচাইতে আপডেটেড ইনফরমেশন আপনি পাবেন সর্বশেষ অর্থনৈতিক সমীক্ষায় মানব সম্পদ নামের একটা অধ্যায় রয়েছে, সেই অধ্যায়টা পুরোটাই আপনি পড়ে নেবেন। এরপরে আসুন বাংলাদেশের অর্থনীতি। বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় বাংলাদেশের কী কী অর্জন, সেই বিষয়গুলোই আপনি ফোকাস করবেন। মনে রাখবেন, লিখিত পরীক্ষায় আপনাকে ইতিবাচক মন মানসিকতার পরিচয় দিতে হবে। সেক্ষেত্রে আমরা কিন্তু এখন নিম্ন আয়ের দেশ থেকে আমরা এখন উচ্চ মধ্যম আয়ের, আমরা একেবারে নিম্ন আয়ের দেশ থেকে বের হয়ে এসেছি, হ্যাঁ, আমরা মধ্যম আয়ের দেশের দিকে অগ্রযাত্রা করছি। আমরা 2031 সালের মধ্যে মধ্যম আয়ের দেশ এবং 2041 সালের মধ্যে উচ্চ আয়ের দেশে উন্নীত হওয়ার আমরা প্রচেষ্টা অব্যাহত রেখেছি। তো এই ক্ষেত্রে আপনার যেটা করতে হবে, বাংলাদেশের বর্তমান জিডিপি কত, জিএনআই কত, এনএনপি কত, হ্যাঁ, এগুলো সর্বশেষ সমীক্ষা থেকে একেবারেই মুখস্থ করে ফেলবেন। এরপরে বাংলাদেশের যে অর্থনীতির খাত কয়টা, আমরা যে জিডিপি ক্যালকুলেশন করি, জিডিপি সাইজ কত, কোন কোন খাতে জিডিপির অবদান কেমন, বৃহত্তর খাতগুলো কৃষি, কৃষি, শিল্প, সেবা, এই খাতগুলোর জিডিপিতে অবদান কেমন, সেই বিষয়গুলো জানতে হবে। এরপর আপনার জানতে হবে বাংলাদেশের শ্রম শক্তি বা লেবার ফোর্স, এই কোন সেক্টরে কত % কাজ করছে এবং আমাদের শ্রমশক্তির মোট সাইজটা কত, পুরুষ কত, নারী কত। এছাড়া আমাদের অর্থনীতির ক্ষেত্রে ইম্পর্টেন্ট হলো আমাদের ইপিজেডগুলো, ইপিজেডগুলো কয়টা আছে, ইপিজেড আসলে কি, আমাদের শিল্পায়নের ক্ষেত্রে ইপিজেডের ভূমিকা কি, আপনাকে জানতে হবে বেজা কি, বেবজা কি, আপনাকে জানতে হবে বেজা আর বেবজার পার্থক্য। হ্যাঁ, আমরা 100টি এক্সক্লুসিভ ইকোনমিক জোন প্রতিষ্ঠা করছি, এর মধ্যে ইতিমধ্যে কতটি এক্সক্লুসিভ জোন প্রতিষ্ঠিত হয়েছে। তারপরে বাংলাদেশের যে শিল্প কারখানাগুলো, হ্যাঁ, সেই বিশেষ করে পোশাক শিল্প কারখানার কী কী চ্যালেঞ্জ রয়েছে এবং আমাদের প্রধানতম রপ্তানি খাত হিসেবে পোশাক শিল্পের ভূমিকাটা কি আমাদের দেশের অর্থনীতির উপরে, এই বিষয়গুলো আপনাদের জানতে হবে। মোটের উপরে বাংলাদেশের অর্থনৈতিক যতগুলো জিনিসপত্র রয়েছে, করোনা পরিস্থিতির পরে বাংলাদেশ IMF থেকে লোন নিয়েছে এবং আরও নেবে। সো এই বিষয়গুলো সামগ্রিক, তারপরে আমাদের ব্যাংকিং ব্যবস্থা,
উন্নয়নের ক্ষেত্রে সরকার কী কী পদক্ষেপ নিয়েছে, কিভাবে আরও ভালো করা যাবে, সো এই বিষয়গুলো। সো বাংলাদেশের অর্থনীতির ক্ষেত্রে আপনি বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষার সর্বশেষ যেটা আছে এইটা একেবারে সব ভালোভাবে পড়ে ফেলেন। আমার মনে হয় পুরোটা একটু রিডিং করে ফেলেন অর্থনৈতিক সমীক্ষা, ধীরে ধীরে একটু করে। তারপর এই যে বিষয়গুলো একটু ইম্পর্টেন্ট ডাটাগুলো সেগুলো একটা নোট খাতায় নোট করে ফেলেন এবং মুখস্থ করে ফেলেন। তারপর আল্লাহর রাস্তে পরীক্ষার হলে খালি লিখতে থাকবেন। আমার কথা বোঝা গেছে? এটা হলো বিষয়। এরপর সরকারের গৃহীত উন্নয়ন প্রকল্পসমূহ। দেখুন, সরকার কিন্তু অনেক স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অনেক প্রকল্প হাতে নিয়েছে। সেই প্রকল্পগুলো আপনার জানতে হবে। আমাদের যে মেগা প্রজেক্টসগুলো, হ্যাঁ, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে 10টি প্রজেক্ট, উনি যেসব প্রজেক্ট বেশি গুরুত্ব দিচ্ছেন সেই প্রজেক্টগুলো সম্পর্কে জানতে হবে। আপনার পদ্মা সেতু সম্পর্কে পড়তে হবে, মেট্রো রেল সম্পর্কে পড়তে হবে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সম্পর্কে একটু নোট করে পড়ে নিতে হবে, যাতে করে টিকা আসলে আপনি যেন লিখতে পারেন। স্মার্ট বাংলাদেশ কি, স্মার্ট বাংলাদেশের যে 4টা ভিত্তি সেটা কি কি, সেগুলো একটু ডিটেলস একটু নোট করে শর্ট নোট করে রাখবেন, যাতে পরীক্ষার হলে বানিয়ে লিখতে পারেন। অর্থাৎ আপনাকে একটু ডাটা মাথায় রাখতে হবে প্রথমত। হ্যাঁ, বানিয়ে তো সব লেখা যায় না। ভিশন 2041 কি, দেখেন ভিশন 2021 এখন বাদ দিতে হবে, এটা আর দরকার নাই। আপনি এখন রূপকল্প 2041 সম্পর্কে পড়াশোনা করবেন। হ্যাঁ, এটা বিষয়। সো বাংলাদেশ সরকারের যে উন্নয়ন প্রকল্পগুলি আছে, মেগা প্রজেক্টগুলো আছে, এগুলো সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সবগুলি আপনি পড়বেন। হ্যাঁ, এগুলোর প্রভাব কি, এগুলো ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে, হ্যাঁ, তারপরে হলো কর্ণফুলী আন্ডারগ্রাউন্ড টানেল, হ্যাঁ, সো এই বিষয়গুলো সম্পর্কে একটু পড়বেন, ঠিক আছে। তারপর আমাদের মেট্রো রেলের যে মেট্রো রেল MRT 1, 2, 3, 4, 5, 6, হ্যাঁ, যেগুলো হয়ে গেছে, বিশেষ করে MRT 6, MRT 1, এই বিষয়গুলো যেগুলো চলমান প্রজেক্ট, এবং আসতেছে ইন ফিউচার, সেই বিষয়গুলো সম্পর্কে একটু ডিটেলস পড়বেন, কারণ এগুলো মাইক্রোস্কোপিক কোয়েশ্চেন হবে, মানে এগুলো ভিতর থেকে প্রশ্ন হবে। এরপরে বাংলাদেশের সংবিধান সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেখুন, এইটা পড়তে হবে বাংলাদেশের সংবিধান আরিফ খান থেকে। আরিফ খানের বইয়ে যতগুলো টিকা আছে এই সবগুলো টিকা আপনি পড়ে ফেলবেন। বিশেষ করে আমাদের সংবিধানের প্রস্তাবনাটা ভালো করে পড়বেন। সংবিধানের প্রস্তাবনায় কয়টা পার্ট আছে, সংবিধানের প্রস্তাবনা কেন আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ সংবিধানের প্রস্তাবনা হলো গাইডিং প্রিন্সিপাল অফ আওয়ার কনস্টিটিউশন। আমাদের কনস্টিটিউশনের যে প্রেক্ষাপট কি, এটার ভিত্তিটা কি, হ্যাঁ, এটার গ্রহণযোগ্যতা কেন, সো এই বিষয়গুলোর প্রস্তাবনায় রয়েছে। তারপর আমাদের সংবিধান যে আমরা পেলাম, এই সংবিধানটার রচনার যে ইতিহাস, সেই ইতিহাসটাও কিন্তু এখানে একটু জানতে হবে। হ্যাঁ, গণপরিষদ আদেশ কি, এই বিষয়গুলো কিন্তু পরীক্ষায় প্রশ্ন এসেই যেতে পারে, ছোট ছোট প্রশ্ন। তারপর আমাদের সংবিধানের মূল নীতিসমূহ কি, 4টা মূলনীতি আছে, সেই মূলনীতিগুলো কি কি, হ্যাঁ, এবং কোন কোন আর্টিকেল ওটা বিস্তারিত আছে, এগুলো একটু পড়তে হবে। তারপর ফ্লোর ক্রসিং কি, কোরাম কি, বিভিন্ন বিষয় টিকাগুলো আসতে পারে। অর্থাৎ আরিফ খানের বই থেকে যতগুলো টিকা আছে আপনার কাছে যেগুলো ইম্পর্টেন্ট মনে হয় সব পড়ে ফেলবেন। অর্থাৎ এখান থেকে পড়তেই হবে এগুলো। আবার আপনাকে নেক্সট যে আপনি বিশেষ ভাইবা দেবেন সেখানে কিন্তু কাজে লাগবে। তার মানে এখানটায় সময় দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ হবে। এবং আরেকটা বিষয় আছে, সেটা হলো সংবিধান সংশোধনী। বিশেষ করে পঞ্চদশ সংশোধনী, ষোড়শ এবং সপ্তদশ সংশোধনী, অবশ্যই এই সংশোধনীগুলোর বিষয়বস্তু কী, মানে কি হয়েছে এই সংবিধানে, কি চেঞ্জ হয়েছে, কি নতুন করে অ্যাড করা হয়েছে, এই বিষয়গুলো পড়বেন। তারপরেও আমাদের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এই সংশোধনীগুলো অবশ্যই ভালোভাবে পড়বেন। হ্যাঁ, তারপরে হলো দ্বাদশ সংশোধনী, এটার বিষয়বস্তু এগুলো ভালো করে পড়বেন। আচ্ছা, এরপরেও আপনাকে যে বিষয়গুলো জানতে হবে যে বাংলাদেশের সংবিধানে কিছু আমাদের মৌলিক অধিকারের কথা বলা আছে। মৌলিক অধিকার আর মানবাধিকারের মধ্যে পার্থক্য কী, এই বিষয়টাও এখানে খুব ভালো করে পড়বেন। সো এই হলো বাংলাদেশের সংবিধান। সব প্রিলিমিনারিতে যা পড়েছেন সেগুলো এখন আবার ভালো করে পড়বেন। হ্যাঁ, এরপরে যদি বলি সরকারের অঙ্গসমূহ, সরকারের 3টি প্রধান অঙ্গ, একটি হলো আইনসভা, আরেকটি হলো বিচার বিভাগ, আরেকটি হলো নির্বাহী বিভাগ। তো 3টাকে আলাদা সেগমেন্ট করে করে পড়তে হবে। প্রথমেই আমি আলোচনা করি আমাদের আইনসভা নিয়ে। সো আইনসভা সংবিধানের কোন আর্টিকেল অনুযায়ী গঠিত হয়, আইনসভার আসন কতগুলো, হ্যাঁ, এবং আইনসভার সদস্য হওয়ার যোগ্যতা কী কী, সেগুলো একটু ডিটেলস পড়বেন। তারপর রুলস অফ প্রসিডিউর কী, অর্থাৎ আইনসভা কীভাবে কাজ করে। তারপর আইন প্রণয়ন পদ্ধতি, 80 নম্বর আর্টিকেল, সেটাও ভালো করে পড়বেন। সো আইনসভা কিভাবে অন্যান্য বিভাগসমূহ অর্থাৎ বিচার বিভাগ ও আইনসভা কিভাবে বিচার বিভাগ ও নির্বাহী বিভাগকে নিয়ন্ত্রণ করে, সেগুলোও একটু
আপনাকে জানতে হবে। সো এই হলো বিষয়। এরপর যদি আমি আলোচনা করি সরকারের অন্য বিভাগ, যেমন নির্বাহী বিভাগ অর্থাৎ প্রশাসনিক যে অংশ সে অংশ কিভাবে অন্যান্য বিভাগসমূহ দ্বারা নিয়ন্ত্রিত হয়। তারপর আমাদের স্থানীয় শাসন এবং কেন্দ্রীয় শাসন, এই দুটোর মধ্যে পার্থক্য কী, এই যে আমাদের প্রশাসনিক বিকেন্দ্রীকরণ কী, এই বিষয়গুলো জানবেন। ঠিক আছে? সো এখানেও কিন্তু সংবিধানের সাথে একটা ডিরেক্ট সংযোগ আমাদের রয়েছে। এরপরে আমাদের যদি সরকারের তৃতীয় অঙ্গ দেখি, সেটা হলো বিচার বিভাগের ক্ষেত্রে আমরা সংবিধানের আলোকে কীভাবে দেখব যে বিচার বিভাগ কীভাবে প্রতিষ্ঠিত, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের মধ্যে পার্থক্য কী। এখানে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হলো রিট কাকে বলে, রিট কিভাবে করা যায়, রিট কত প্রকার, এই বিষয়গুলো। তারপর সুপ্রিম কোর্ট হবে রেকর্ড, এই বিষয়গুলো। অর্থাৎ আপনি যদি বাংলাদেশের সংবিধানটাই একটু ভালো করে পড়েন, অর্থাৎ আরিফ খানের যে টিকা বইয়ের ভিতরে যে টিকাগুলো রয়েছে সেগুলো যদি ভালো করে পড়েন, তাহলে অটোমেটিক কিন্তু এই দুটো একসঙ্গে কভার হয়ে যাবে। ঠিক আছে? মুখস্থ করতে যাবেন, একটু বুঝে বুঝে পড়বেন, এই হলো বিষয়। আপনার পড়াই আছে, প্রিলিমিনারি পাস করেছেন, তার মানে এগুলো পড়াই রয়েছে। এরপরে যদি বলি বাংলাদেশের পররাষ্ট্রনীতি ও বৈদেশিক সম্পর্ক, আমাদের বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 25 নম্বর আর্টিকেলে কিন্তু বিস্তারিতভাবে বলা আছে সকলের সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে শত্রুতা নয়। এটাই কিন্তু বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূলনীতি। সো এর পাশাপাশি ওই অনুচ্ছেদটাতে আরও কিছু কিন্তু কথা বলা আছে যে আমাদের পররাষ্ট্রনীতি কী হবে। সো সেই বিষয়গুলো একটু পড়ে নিলে, নোট করে নিলেই হবে। এবং বৈশ্বিক ক্ষেত্রে আমরা অন্যান্য দেশের সাথে আমাদের সম্পর্কগুলো কী, আমাদের জিওপলিটিক্যাল কনটেক্সটে, ওয়ার্ল্ড পলিটিক্সে বা ওয়ার্ল্ড জিওপলিটিক্যাল চেস বোর্ডে বাংলাদেশের অবস্থানটা কী, সেটা কিন্তু এই জায়গায় প্রশ্ন হয়েই যেতে পারে। সো এখানে আমার সাজেশন হবে, আপনি যখন আন্তর্জাতিক বিষয়গুলির যে প্রস্তুতিটা নেবেন, ওই প্রস্তুতিটাই এখানে আপনার জিস্ট হিসেবে কাজে লাগবে। অর্থাৎ এটা আলাদা করে পড়ার কোনো দরকার নেই। আপনি আন্তর্জাতিক বিষয়াবলীর যখন প্রস্তুতি নেবেন, অটোমেটিকলি এটা কভার হয়ে যাবে। তাই এই বই থেকে বারবার পড়তে যাবেন না, এই অংশটা এখানে স্কিপ করবেন। আন্তর্জাতিক বিষয়াবলী যখন পড়বেন তখন অটোমেটিকলি এই অংশটা হয়ে যাবে। আর এই অংশটা যদি আরও ভালো করতে চান, তাহলে আপনাকে নিয়মিতভাবে আন্তর্জাতিক বিষয়াবলী, আন্তর্জাতিক পাতাটা আপনার পড়তে হবে। অর্থাৎ আপনাকে বাংলাদেশের শীর্ষস্থানীয় দৈনিক পত্রিকাগুলো, যেমন দ্য ডেইলি স্টার, দ্য প্রথম আলো, যুগান্তর, ইত্তেফাক, সমকাল, এই পত্রিকাগুলোর আপনার যে জিওপলিটিক্যাল যে পাতাটা, অর্থাৎ সম্পাদকীয় আপনার কিন্তু পড়তে হবে। তারপরে হলো প্রজেক্ট সিন্ডিকেট, এগুলোর যে আর্টিকেল সেগুলো পড়তে হবে। সো মেইন যে বিষয়টা হলো, এখানে জিওপলিটিক্স কিন্তু ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট, সেটা কিন্তু আন্তর্জাতিক বিষয়াবলীতে আপনি পড়ছেন, তার মানে ওই পড়াটাই এখানে কাজে লাগবে। এরপর আসুন বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ ও প্রাকৃতিক পরিবেশ। বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ বলতে দুইটা বিষয়কে সবচেয়ে বেশি, অনেক প্রাকৃতিক সম্পদ আছে, কি কি প্রাকৃতিক সম্পদ আছে এবং বাংলাদেশের ভৌগোলিক প্রেক্ষাপটে কোথায় কোথায় সেই প্রাকৃতিক সম্পদগুলো অবস্থিত, সেগুলো আপনার জানতে হবে। যেমন প্রাকৃতিক গ্যাস, বাংলাদেশের সর্বশেষ কয়টা প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র রয়েছে, কী পরিমাণ গ্যাসের মজুদ রয়েছে, এই ডাটাটা আপনি মাথায় রাখবেন। এবং বাংলাদেশের ম্যাপ চট করে এঁকে আপনি যেন দেখেই দিতে পারেন স্টার চিহ্ন, বর্ণ কোনো চিহ্ন দিয়ে, যে এখানে এই প্রাকৃতিক গ্যাসের খনিগুলো রয়েছে। আবার বাংলাদেশে 5টি কয়লা খনি, এই কয়লা খনিগুলোতে আমাদের কত মেট্রিক টন কয়লা রয়েছে এবং সবচেয়ে বড় কোনটা, কয়লা খনিগুলো কোথায় অবস্থিত, সেগুলো জানবেন। সো এই দুটো বিষয় অবশ্যই জরুরি। এরপরে আপনাকে জানতে হবে আমাদের যে সমুদ্র, সুনীল অর্থনীতি যাকে আমরা বলি। সো সুনীল অর্থনীতি সম্পর্কে একটু ভালো করে পড়বেন, কারণ আমাদের এখানে অনেক স্কোপ রয়েছে। তো আমরা সুনীল অর্থনীতিকে কিভাবে কাজে লাগাতে পারি, হ্যাঁ, সো সেই প্রাকৃতিক সম্পদটা কিন্তু গুরুত্বপূর্ণ, এটা একটা বিষয়। এরপরে আমাদের প্রাকৃতিক সম্পদের মধ্যে অন্যান্য অনেক জিনিসই রয়েছে, নতুন করে আবিষ্কৃত অনেক কিছু, লোহার খনিও আবিষ্কৃত হয়েছে, হ্যাঁ, তারপর গন্ধকের খনিও রয়েছে বাংলাদেশে। তারপরে আমরা যদি বলি আমাদের কক্সবাজারে, হ্যাঁ, কালো সোনা আছে, জিরকন, মোনাজাইট, ইলমেনাইট। অর্থাৎ বাংলাদেশে আমরা কী কী খনিজ সম্পদ দেখি, হ্যাঁ, এই অংশটাও কিন্তু আপনি পেয়ে যাবেন। বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ, এই অংশটাও কিন্তু আপনি ভালো করে পড়তে পারবেন হলো নবম দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশ বইটা থেকে। ওখানে কিন্তু খুব সুন্দর করে শর্ট করে দেওয়া আছে, হ্যাঁ, তাহলে ওখান থেকে পড়লেও কিন্তু আপনার খুব সহজেই কভার হবে এবং মনেও থাকবে, অনেক বেশি ইনফরমেশন নেই। সো এই বিষয়গুলো এখানে পড়বেন। এরপর আসুন প্রাকৃতিক পরিবেশ। দেখুন, বাংলাদেশ ভৌগোলিকভাবে এমন একটি অবস্থানে অবস্থিত যেখানে আমরা প্রায়শই বলা চলে প্রতি বছরই বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ দ্বারা আক্রান্ত হই, যেমন বন্যা,
তারপরে আমাদের দেশে ঘূর্ণিঝড় হয়, খরা হয়, আমরা এই ইদানিংকালে দেখছি তীব্র তাপদাহ। সো বাংলাদেশ ভৌগোলিক অবস্থানের কারণে প্রাকৃতিক কী দুর্যোগের মুখোমুখি হয় সেগুলি সম্পর্কে আপনার যথেষ্ট জ্ঞান থাকতে হবে, এবং দুর্যোগ ব্যবস্থাপনার যে বিভিন্ন ধাপ রয়েছে সেই ধাপগুলো সম্পর্কে আপনার জানতে হবে। বিশেষ করে বন্যা প্রতিরোধে বাংলাদেশ সরকার কি করতে পারে বা আপনি ব্যক্তিগতভাবে মনে করেন কি করা দরকার সেগুলো জানতে হবে। ঘূর্ণিঝড় প্রস্তুতির জন্য বা সরকার কী করতে পারে, ঘূর্ণিঝড় কালীন কী করা যেতে পারে, ঘূর্ণিঝড় পরবর্তী আমরা কি করতে পারি, দুর্যোগ ব্যবস্থাপনা এখানে ফোকাস দিতে হবে। এছাড়াও জলবায়ু পরিবর্তন একটা খুবই গুরুত্বপূর্ণ ইস্যু। জলবায়ু পরিবর্তন কেন হচ্ছে এবং বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের অভিঘাতে বদ্বীপ হিসেবে বাংলাদেশ কি সমস্যার মুখোমুখি হচ্ছে এবং ভবিষ্যতে হবে, এবং সেইটা মোকাবেলার জন্য বাংলাদেশ সরকার নিয়েছে বাংলাদেশ বদ্বীপ পরিকল্পনা 2100। সো বাংলাদেশ বদ্বীপ পরিকল্পনা 2100-র কি অংশ রয়েছে, কতগুলো হটস্পট রয়েছে, বাজেট কত, সরকার কি কাজ করবে সেটা জানতে হবে। এছাড়া আপনাকে মুজিব ক্লাইমেট প্রসপেরিটি প্ল্যান, সেটা সম্পর্কে জানতে হবে। সো এই বিষয়গুলো জানবেন, অর্থাৎ গ্রিন ইকোনমি, পরিবেশ বান্ধব ইকোনমি, সেটা সম্পর্কে আপনার জানতে হবে। অর্থাৎ জলবায়ু পরিবর্তন এবং বাংলাদেশের পরিবেশ এটা অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক। সো এই বিষয়ে আপনি অবশ্যই ভালোভাবে পড়াশোনা করবেন। এরপরে আমি যদি বলি বাংলাদেশের রাজনৈতিক দলসমূহ, রাজনৈতিক দলের সংখ্যা এখানে অবশ্যই ভালোভাবে পড়বেন, এবং রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্য কী থাকে সেটা সম্পর্কে একটু পড়বেন। এখানে একটা প্রশ্ন হতে পারে, ক্যারিশমেটিক লিডারশিপ কাকে বলে। সো ক্যারিশমেটিক লিডারশিপের যে বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্যগুলো, আপনি সম্মোহনী নেতৃত্ব, সেই বৈশিষ্ট্যগুলো সম্পর্কে এখানে ডিটেলস পড়বেন। এরপর আসুন নির্বাচন, অর্থাৎ সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলটা এখানে ভালোভাবে পড়বেন, এবং নির্বাচনী আচরণ বিধিমালা, সেই আচরণ বিধিমালা কিন্তু আপনি একটু ডিটেলস পড়ে নেবেন এখানে, ঠিক আছে। তারপর হলো আরপিও রুলস সম্পর্কে এখানে ভালোভাবে পড়বেন, অর্থাৎ নির্বাচন সর্বশেষ যে নির্বাচনটা সেটাকে ভালোভাবে পড়বেন এবং নির্বাচনী বিধিমালাগুলো পড়বেন, এবং নির্বাচন কমিশন কত সদস্য বিশিষ্ট হয় এবং নির্বাচন কমিশন এর ক্ষমতা কি কাজ সে করে, এটাও কিন্তু ভোটার তালিকা প্রণয়ন একটু পড়তে হবে। এরপর আইসিটি ইস্যুতে আপনাকে পড়তে হবে চতুর্থ শিল্প বিপ্লব কী, এবং চতুর্থ শিল্প বিপ্লবের ক্ষেত্রে বাংলাদেশের চ্যালেঞ্জ কি। তো ফ্রিল্যান্সিং বিষয়ে আমরা এগিয়ে যাচ্ছি। সো ফ্রিল্যান্সিং বাংলাদেশকে কিভাবে আরও সামনে এগিয়ে নিয়ে যেতে পারে, এটা একটা বিষয়। এছাড়াও আপনাকে আইসিটি ইস্যুতে কিছু জিনিস পড়তে হবে, যেমন গভর্নেন্স কী, তারপরে দুর্নীতি প্রতিরোধে গভর্নেন্স কীভাবে সাহায্য করে, তারপরে ফাইলিং, জিপি, এই জিনিসগুলো পড়বেন। তারপরেও নামজারি, জুডিশিয়ারি, এই বিষয়গুলো আপনি একটু পড়বেন, এখানে ইম্পর্টেন্ট এগুলো। এছাড়াও ইন্টারনেট অফ থিংস, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিসেন্টলি এসছে বাংলাদেশের ক্ষেত্রে, এগুলো কি, চ্যাট জিপিটি, এই বিষয়গুলো এখানে আইসিটি ইস্যুতে আপনি পড়বেন। অর্থাৎ বাংলাদেশ সরকার আইসিটি ইস্যুতে কী বিষয়ের সাথে যুক্ত হয়ে গেছে সেই বিষয়গুলো আপনার জানতে হবে। তারপরে হলো বাংলাদেশ সরকার কিন্তু গুড গভর্নেন্সের জন্য আইসিটিতে কিন্তু অনেকগুলো পদক্ষেপ নিয়েছে, যেমন জাতীয় তথ্য বাতায়ন, এটা আছে। তারপরে হলো A2I প্রজেক্ট, অ্যাক্সেস টু ইনফরমেশন প্রজেক্ট। অর্থাৎ সরকার আইসিটি ইস্যুতে কী বিষয়ের সঙ্গে জড়িত হয়েছে এই বিষয়গুলো সবাইকে আপনার একটু সম্যক ধারণা থাকতে হবে, বাংলাপিডিয়া কি। সো এই বিষয়গুলো। এরপরে আমি যদি বলি আপনাকে পড়তে হবে নারী ক্ষমতায়ন, অর্থাৎ নারী ক্ষমতায়ন কি, নারী ক্ষমতায়নের মূল ভিত্তিটা কি, নারী ক্ষমতায়নে কি করা হয় বেসিক্যালি, এবং বাংলাদেশ সরকার নারী ক্ষমতায়নের জন্য কি উদ্যোগ নিয়েছে এবং এক্ষেত্রে কি বিষয়ে আমাদের সফলতা এসছে সেগুলোও আপনাকে পড়তে হবে। সো নারী ক্ষমতায়ন আপনাকে পড়তে হবে। সো আপনি যদি মোটের উপর এই টপিকগুলোর ভিতরে এভাবে করে এই ভিতরে যে যদি একটু সিলেক্টিভ ওয়েতে পড়াশোনা করেন, বিগত বছরের প্রশ্নগুলো একটু অ্যানালিসিস করেন, তাহলে দেখবেন পড়াশোনা কিন্তু বেশি না, পড়াশোনার ভলিউমটা কিন্তু কম। অর্থাৎ বাংলাদেশ বিষয়াবলী আপনাকে পড়তে হবে রেগুলারলি, এইটা হলো মেইন ফ্যাক্ট। অর্থাৎ আপনি দিনের সময়টাকে একটু ভাগ করে নেন, বাংলাদেশ বিষয়াবলী রেগুলার পড়ুন। এবং আমার কাছে বাংলাদেশ বিষয়াবলী পড়াশোনা মনে হয়েছে আমি যা পড়ছি রচনা পড়ছি। অর্থাৎ আপনি যদি রচনা পড়ার সময় এই বাংলাদেশ
লিখিততে যে সমস্ত জিনিস লাগবে সেই সমস্ত জিনিসকে টার্গেট করে যদি পড়েন তাহলে একই সঙ্গে আবার দুইটা কাজ হবে। অর্থাৎ আপনি বাংলা বিষয়ে যখন পরীক্ষা দেবেন তখন কিন্তু আপনাকে রচনা লিখতে হয়, সেই রচনায় কোন ডাটাগুলো দেবেন এই ডাটাগুলো ওখানে দিয়ে দেবেন। অর্থাৎ এখানে আপনি জ্ঞান দেখাবেন আর বাংলায় যে বাংলা রচনায় ফ্রি হ্যান্ড রাইটিংয়ে এই নলেজগুলো ওখানে ঢুকাই দেবেন, তাহলে দুটাই হয়ে গেল, তাই না? সো এই বিষয়গুলো পড়ার পাশাপাশি আপনি ইউনিক রচনার যে বইটা আছে সেই রচনার বইয়েও সর্বশেষ যে ডাটা বা তথ্যগুলো আছে সেগুলো একবার রিডিং পড়ে নেবেন। সো দুইটাকে একটা সমন্বয় করে আপনার প্রস্তুতি হবে একেবারে স্বয়ংসম্পূর্ণ। এই হলো বিষয়। সো এখানে এই সাবজেক্টে আপনি যত বেশি পড়াশোনা করবেন আপনার এখানে তত বেশি জ্ঞান অর্জিত মানে জ্ঞান ঢুকে যাবে আর আপনি লেখার সময় তত বেশি কলমের মাথায় আসবে। সো একটা দিকে যেটা করতে হবে সেটা হলো এটা পড়াশোনা অব্যাহত রাখতে হবে, আর দ্বিতীয়ত বিষয় একটু নোট খাতায় নোট করে করবেন, তাহলে আপনার যেটা হবে মনে থাকবে। হ্যাঁ, এই বিষয়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এরপর আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ সেটা হলো পরীক্ষায় কিন্তু কোনো অপশন থাকবে না অথবা থাকবে না, অর্থাৎ যে কয়েকটি প্রশ্ন আসবে আপনাকে সবগুলোই উত্তর করতে হবে। তার মানে কি আপনি কোনো প্রশ্নই ছেড়ে আসতে পারবেন না, অর্থাৎ আপনি জানেন বা না জানেন এখানে আপনি লিখে আসবেন। আমি সাজেস্ট করব কোনো প্রশ্ন ছেড়ে আসবেন না, সবই লিখে আসবেন। আপনি যদি কমন নাও পড়ে তাও ওটার আশেপাশে লিখে দিয়ে আসবেন যাতে করে কিছু নম্বর অবশ্যই পান। আরেকটা বিষয়, লেখার সময় অবশ্যই বুলেট পয়েন্ট করে লিখবেন, যেমন আমি এইভাবে বুলেট পয়েন্ট করে লিখেছি। অর্থাৎ আপনি গদ বাঁধা প্যারার পর প্যারা না লিখে আপনি এভাবে বুলেট পয়েন্ট করে করে লিখবেন। অর্থাৎ আপনার যে লেখার মধ্যে এই বুলেট পয়েন্ট থাকলে আপনি বেশি বেশি নাম্বার পাবেন, এটা একটা বিষয়। আর আরেকটা বিষয় আছে সেটা হলো বেশি বেশি করে ম্যাপ বা চিত্র দেওয়ার চেষ্টা করবেন লেখার মধ্যে, তাহলে সৌন্দর্য বাড়বে, নাম্বারও বাড়বে। হাতের লেখা হবে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, অর্থাৎ বানান ভুল করা যাবে না, লেখা হবে সুন্দর এবং সহজেই পাঠোদ্ধার করা যাবে, এই বিষয়গুলো খেয়াল রাখবেন। আরেকটা বিষয় হলো টাইম ম্যানেজমেন্ট। এখানে অনেকগুলো প্রশ্নের উত্তর দিতে হয়। হ্যাঁ, আর 45 BCS সর্বশেষ সেখানে দেখা গেছে যে 4 নম্বরের ছোট ছোট প্রশ্ন থাকতে পারে, যেগুলো এক পাতার 1 পৃষ্ঠা করে লিখবেন তাহলেই হবে। এরকম 5টা থাকে। আবার 20 নম্বরের প্রশ্ন থাকে। সো 20 নম্বরের প্রশ্নগুলো কি থাকে, অনেকগুলো প্রশ্ন একসঙ্গে লাগানো থাকে। সো 20 নম্বর প্রশ্নের ক্ষেত্রে আপনি দেখবেন যে ওই প্রশ্নটা 2-3টা অংশ আছে। সো 2 বা 3টা অংশকে আলাদা আলাদা করে 3 পেজ বা 4 পেজে লিখে ফেলবেন। আমি সবসময়ের জন্যই বলি লেন্থ বেশি লেখাটা এখানে গুরুত্বপূর্ণ বিষয় নয়, এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো সবগুলো প্রশ্নের উত্তর করতে পারাটা এবং সবগুলো প্রশ্নই সমান লেন্থে রাখা। মনে করেন আপনি প্রথম 2টা প্রশ্ন লিখেছেন 6 পাতা করে আর পরের প্রশ্নগুলো লিখেছেন মাত্র 1 পাতা করে বা 1.5 পাতা 2 পাতা করে, তাহলে কিন্তু এক্সামিনার সহজেই ধরে বলতে পারবে যে এই বিষয়গুলোতে সে কিন্তু কম জানে, জ্ঞান কম, নাম্বার যাবে অটোমেটিকলি কমে। চেষ্টা করবেন পুরো খাতায় সবগুলো প্রশ্নের লেন্থ হবে সমান। তো এই বিষয়টা একদিনে হবে না, এই বিষয়টা আপনাকে বারবার পরীক্ষা দিয়ে দিয়ে বাসায় লিখে লিখে আয়ত্তে আনতে হবে। এই ক্ষেত্রে আপনার যদি মনে হয় যে প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে আপনার বাসায় লিখে হচ্ছে না, তাহলে আপনি সব পড়া একবার শেষ করেন, তারপরে আপনি কোচিং সেন্টারে মডেল টেস্ট দেন, লিখিত পরীক্ষা 2-1টা দেন, তাহলে অটোমেটিকলি আপনার হাতের লেখার যে প্র্যাকটিস সেটাও চলে আসবে, হাত ব্যথাও কমে যাবে এবং আপনি টাইম ম্যানেজমেন্টের মধ্যে দিয়ে থেকে আপনার মাথা থেকে খাতায় ডেলিভারি দিতে পারবেন। সো এই বিষয়গুলোর মধ্যেই থাকুন আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আজকের আমাদের এই ক্লাস এখানেই শেষ। আর আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে আরও বেশি উৎসাহ দেবেন যাতে করে আমি ভবিষ্যতে আরও ভিডিও বানাতে পারি। আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।